দেখো, আমরা কনিক চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখবো সেটা নিয়ে একটু কথা বলবো। এখানে আমাদের তো তিনটা টপিক আছে, একটা আছে পরাবৃত্ত, উপবৃত্ত এন্ড আরেকটা আছে হচ্ছে অধিবৃত্ত। তো প্রথমে আমরা একটু পরাবৃত্ত সম্পর্কে জেনে নিতে পারি। পরাবৃত্ত সম্পর্কে যদি আমরা জানি, তার আগে একটু খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের এক্স এক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এইখানটাতে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানটাতে মিলছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমরা বলতেছি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এ সমান 0,0। এটা কি? এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। এন্ড এইটাই হচ্ছে আমার পরাবৃত্তের কেন্দ্র, বা এখানে ফোকাস বলা হচ্ছে, বা যেটাকে আমরা কি বলি, উপকেন্দ্র। এটাকে বলা হয় উপকেন্দ্র। শীর্ষবিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্ব এইটুকু, এটাকে ধরা হয় এ, বা উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্বটা হচ্ছে এ। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? এটা এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে কি ওয়াই এর মান 0, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে a, 0। আবারও বলি, উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, এটা তো মনে রাখতে হবে। উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, তাহলে এইটুকু হচ্ছে আমার a যদি হয়, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। উপকেন্দ্র থেকে ঠিক যতটুকু দূরত্ব পর্যন্ত আমার শীর্ষবিন্দু হচ্ছে, ঠিক সেম পরিমাণের দূরত্ব নিয়ে আমার এই দিকে আসে এই অক্ষের সমান্তরাল যে রেখাটা, এইটাই হচ্ছে আমার নিয়ামক রেখা। তাহলে এই কালারটা বা এই যে রেখাটা, এই রেখাটাই কি হবে? আমার নিয়ামক রেখা। তাহলে কি বললাম? যে উপকেন্দ্র থেকে শুরু করে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটুকু আর এই দূরত্বটুকু সেম, মানে শীর্ষবিন্দু থেকে সেম পরিমাণে দূরত্ব নিয়ে আমার নিয়ামক রেখা আঁকা হয়েছে অক্ষের সমান্তরাল করে। তো এখান থেকে আমার আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে এই যে নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক। এই নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? এটা যেহেতু ওয়াই অক্ষ, ওয়াই এর নেগেটিভ নেগেটিভ দিকে আছে, এটা এক্স এর নেগেটিভ দিকে আছে। এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ, তাহলে এক্স এর পজিটিভ দিকে আছে হচ্ছে এই পাশে, আর এটা এক্স এর নেগেটিভ। এক্স এর নেগেটিভ দিকে যেহেতু, সেজন্য আমরা এটুকু কি বলবো? এটুকু হচ্ছে আমরা মাইনাস এ, যদিও দূরত্বটা এ, দূরত্বের ক্ষেত্রে এ, কিন্তু নেগেটিভ দিকে আছে বলতে আমরা এটাকে বলবো জেড মাইনাস এ কমা 0। এটাই হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। মানে নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক মাইনাস এ কমা 0। নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক আমার আসতেছে মাইনাস এ কমা 0। আর পরাবৃত্তের কেন্দ্র এটা কোনটা? এটা কিন্তু আমার ওয়াই স্কয়ার সমান 4ax, এই আকারের সমীকরণের লেখচিত্র। ওয়াই স্কয়ার সমান 4ax। কেন? যার একঘাত থাকে তার দিকে মুখটা হা করে থাকে। এটা যেহেতু এক্স এর একঘাত আছে, এক্স এর দিকে মুখ করে আছে, সেজন্য এটা আমরা বলছি ওয়াই স্কয়ার সমান 4ax। এইটাকে বলা হবে অক্ষরেখা। পরাবৃত্তের উপকেন্দ্র যে অক্ষের উপরে থাকে সেটাকে বলা হয় অক্ষরেখা। তো এই অক্ষরেখার সমীকরণ কি হবে? অক্ষরেখার সমীকরণ কি হবে? y = 0 না? দেখো, x অক্ষের উপরে তো তোমার y এর কোনো মান পাবা না, তাহলে অক্ষরেখার সমীকরণ তুমি পাচ্ছ এখান থেকে y = 0। অক্ষরেখার সমীকরণ পাচ্ছি আমরা y = 0। আচ্ছা, আরেকটা জিনিস, এইখান থেকে তোমার নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলতে পারে। আচ্ছা, তারপরে এখানে দেখো, শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দুতে যদি একটা লম্ব টানা হয়, সেটা কি y অক্ষের উপরে আসতেছে না? তাহলে এখানে যদি বলা হয় y অক্ষের সমীকরণ কি হবে? তো y অক্ষের সমীকরণ সাধারণত বের করতে বলে না, যদি বলে তখন আমরা কি বলবো? x = 0। এখন যেটা আমার দরকার সেটা হচ্ছে এই যে নিয়ামক রেখা বললাম, এই নিয়ামকের যদি সমীকরণ বের করতে বলে, নিয়ামকের সমীকরণ। তো দেখো, এটা বের করা কিন্তু খুবই সিম্পল। আমরা যদি সরলরেখা চ্যাপ্টারটা পড়ে থাকি, সরলরেখা চ্যাপ্টারে কি জানি? অক্ষের সমান্তরাল সরলরেখা এর সমীকরণ, অক্ষের সমান্তরাল সরলরেখা। তো অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? x = a না? x = a, তাই এটা x এর তো নেগেটিভ দিকে আছে, কত মান? মাইনাস এ না? এখান থেকে কতটুকু দূরত্ব? মাইনাস এ। তাহলে x সমান এখানে মাইনাস এ, তার মানে আলটিমেটলি আমি এখান থেকে বলতে পারি x + a = 0। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। কোনটা? এইটা। আর এই জায়গাটাতে এইটা কি? এটা হচ্ছে আমার শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক বলা যায় না এটা? এই পরাবৃত্তের শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক তো বলা যায় এটা। তাহলে আমি এইখানে এই ভাষাটা এভাবেও লিখতে পারি,
শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? x = 0। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে x = 0। তো বোঝাই যাচ্ছে শীর্ষবিন্দুতে x এর সমীকরণ কি হবে। আচ্ছা, তাহলে আমরা শীর্ষবিন্দু এখান থেকে বের করলাম, উপকেন্দ্র বের করলাম, নিয়ামকের পাদবিন্দু বের করলাম, অক্ষরেখার সমীকরণ বের করলাম, স্পর্শকের শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করলাম। এবার আসো আমরা আরেকটু দেখি, এই যে উপকেন্দ্র, এইখান থেকে আমরা লম্ব টানতে পারি না? এইখান থেকে আমাদের কোশ্চেনে মাঝে মাঝে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে এখান থেকে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো? তাহলে এইটাই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব, এটাই হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব। এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলতে পারে। দেখো, কেননা এইটা তো উপকেন্দ্রিক লম্ব, তাহলে এইটার সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। দেখো, এটা কি সে অক্ষের সমান্তরাল সরলরেখা না? এইটা হচ্ছে y অক্ষ, তার সমান্তরাল সরলরেখা এটা। তো y অক্ষের সমান্তরাল সরলরেখার সূত্র কি? x = a। তা এখান থেকে ওই সরলরেখা পর্যন্ত দূরত্ব কতটুকু? a। তাহলে এখানে x = a আসবে, অথবা আমরা এখান থেকে বলতে পারি x - a = 0। এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, এখান থেকে আবার আমাদের কি বের করতে বলতে পারে? উপকেন্দ্রিক দৈর্ঘ্য বের করতে বলতে পারে। তো উপকেন্দ্র থেকে আমরা যদি s দ্বারা প্রকাশ করি, এই লম্বটা পরাবৃত্তের যে জায়গাটাতে ছেদ করছে এটাকে আমরা যদি p বলি, যেটা এইখানে করা হয়েছে, দেখো আমরা এইখান থেকে যদি লম্বটা নিই, এখান থেকে এরা এইটা দিছে, একই কথা আমরা যদি এইখান থেকে এই জায়গায় দিই, এটা উপকেন্দ্র, আর এটা যদি পরাবৃত্তের উপরে ধরো p বিন্দুতে ছেদ করছে, আর এটা নিয়ামক রেখার উপর m বিন্দুতে ছেদ করছে। পরাবৃত্তের ক্ষেত্রে আমরা কি জানি? SP = PM, তাই না? পরাবৃত্তের ক্ষেত্রে SP = PM, কারণ আমরা জানি এখানে উৎকেন্দ্রিকতা 1। তো এবার একটু খেয়াল করো তো, PM = কি হচ্ছে? একটু খেয়াল করো, PM = কি হচ্ছে? P থেকে এই এই P থেকে এই পর্যন্ত দূরত্ব, আর P থেকে এই S থেকে এই পর্যন্ত দূরত্ব একই কথা না? এইটুকু যে দূরত্ব, এইটুকু সেই দূরত্ব। তাহলে এতটুকু ইয়ে, তার মানে এতটুকু ইয়ে, আবার এতটুকু যা, এতটুকু তাই, তার মানে PM = কি বলা যায়? S থেকে Z পর্যন্ত। PM = কি? S থেকে Z পর্যন্ত। তা S থেকে এই পর্যন্ত এ দূরত্ব, আবার এইখান থেকে শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত একই দূরত্ব, এ দূরত্ব, তাই টোটাল 2a আসতেছে না? SP = PM, এখান থেকে আমাদের কি আসতেছে? SP = PM, PM = কি? 2a। তাহলে এতটুকু দূরত্ব হচ্ছে 2a। ঠিক সেম ভাবে নিচেরটুকু কি হবে? 2a। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তো গেল এটা। তুমি যদি বলো এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান মডুলাস অফ 4a, কারণ উপরে 2a নিচে 2a, টোটাল কত আসতেছে? টোটাল আমার আসতেছে 4a। এটাই হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন এখান থেকে আবার তোমার বলতে পারে এই স্থানাঙ্কটা বের করতে বলতে পারে, যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। এইটা কি? উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। তাহলে এই বিন্দুটা কি হবে? দেখো তো, x এর দিকে a, y এর দিকে কি 2a, তাহলে উপরের দিকে হচ্ছে a, 2a। এই বিন্দুটা কি হবে? x এর দিকে পজিটিভ, তাহলে এটা হবে a, আর y এর নেগেটিভ দিক না এটা, তাহলে a, -2a। তাহলে এখান থেকে আমরা বলতে পারি উপকেন্দ্রের প্রান্ত বিন্দু, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক কি হচ্ছে? a ± 2a বলতে পারি আমরা, a ± 2a। টোটাল 9টা সূত্র পরাবৃত্তের, সেগুলা কিন্তু আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। শীর্ষবিন্দু আমি একটু রিপিট করি, শীর্ষবিন্দু কি হচ্ছে? 0,0। উপকেন্দ্র কি হচ্ছে? উপকেন্দ্র হচ্ছে a, 0। আর
এখান থেকে উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটাকে এ বলি, আর ওই শীর্ষবিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল নেগেটিভ দিকে, এক্স এর নেগেটিভ দিকে যেটা আমরা অঙ্কন করি, মানে যেদিকে মুখ হা করে থাকে তার অপোজিট দিকে থাকে হচ্ছে আমার নিয়ামক রেখা। তো শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত যতটুকু দূরত্ব থাকে, শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব ততটুকুই থাকে। তাহলে এখান থেকে আমরা নিয়ামক রেখার পাদবিন্দু বের করতে বলতে পারি। কি হবে এখানে? মাইনাস এ কমা জিরো। জেড সমান কি হবে? মাইনাস এ কমা জিরো। আচ্ছা, এরপরে নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলতে পারে। তা নিয়ামক রেখাটা কি হচ্ছে? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। তো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা সমান আমরা কি জানি? এক্স ইকুয়াল এ। তাই এ বলতে এখানে তো মাইনাস এ, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে মাইনাস এ, এই জন্য আমরা এক্স সমান মাইনাস এ লিখছি। তাহলে এক্স প্লাস এ সমান জিরো। এরপরে এইটা কি? এটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুতে এটা কি? একটা স্পর্শক। তাহলে শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে বলতে পারে। ওয়াই অক্ষের সমীকরণ মানে তো শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। এটা সমান কি হবে? এক্স ইকুয়াল জিরো। এরপরে উপকেন্দ্র যে অক্ষের উপরে থাকে সেটাকে বলি অক্ষরেখা। তাহলে এখানে অক্ষরেখা হচ্ছে আমার এইটা। তাহলে এই অক্ষরেখা যদি এইটা হয় তাহলে কি এটা এক্স অক্ষর? তাহলে এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল জিরো। এটা। তারপর আমার উপকেন্দ্র গেল, উপকেন্দ্রিক লম্ব বের করতে বলতে পারে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? ওয়াই এর সমান্তরাল সরলরেখা। তাহলে ওয়াই এর সমান্তরাল সরলরেখা ওইখান থেকে ওই রেখা পর্যন্ত দূরত্ব হচ্ছে এ। এই ওয়াই অক্ষ থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, সেজন্য আমরা এক্স সমান এ লিখছি। যদি বলে এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে, তা আমরা হিসেব করবো কিভাবে? এসপি সমান পিএম আমরা জানি। যদি এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হয়, কিন্তু এসপি সমান পিএম হয়। তাহলে পিএম সমান কি? পিএম সমান হচ্ছে 2a। পিএম সমান 2a, তার মানে কি এসপি সমান 2a। এসপি সমান যদি 2 হয়, নিচের টুকু 2a, তাই টোটাল 4a হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এরপরে যদি উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু বের করতে বলতে পারে, তাহলে এই বিন্দুটা কি হয়? এই দিকে হচ্ছে এ পর্যন্ত আর উপরের দিকে 2a পর্যন্ত। তাহলে এক্স এর স্থানাঙ্ক এ, ওয়াই এর স্থানাঙ্ক 2a। তাহলে a, 2a, নিচের দিকেও আসলে একই কথা, a মাইনাস 2a। তো এই হচ্ছে টোটাল পরাবৃত্তের 9টা সূত্র। আচ্ছা, এবার আসি আমরা একটু অধিবৃত্ত নিয়ে উপবৃত্ত নিয়ে কথা বলি। উপবৃত্তটা ভালোভাবে শিখলে অধিবৃত্ত নিয়ে খুব বেশি সমস্যা হয় না, কারণ উপবৃত্ত সূত্র দিয়ে অধিবৃত্তটা কমপ্লিট করা যায়। এবার আমরা একটু উপবৃত্তের সমীকরণগুলোর দিকে একটু খেয়াল করি। আচ্ছা, তার আগে উপবৃত্ত কখন হয়? যখন উৎকেন্দ্রিকতা 1-এর থেকে কম হয় তখনই তো সেটাকে আমরা উপবৃত্ত বলি, তাই না? তখনই সেটাকে আমরা উপবৃত্ত বলি। তা উপবৃত্তের এখানে কিন্তু নেগেটিভ হয় না। তা এখানে আমরা সাধারণত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা সমান 1, এই জায়গায় আমরা এটাকে এ বড় ধরে নিচ্ছি। তাহলে এইটার উপবৃত্তের সমীকরণ হচ্ছে এটা। উপবৃত্তের সমীকরণ হচ্ছে এটা। আচ্ছা, এক উপবৃত্তের কি থাকে? আমার দুইটা উপকেন্দ্র থাকে, দুইটা ফোকাস থাকে, আর একটা শীর্ষবিন্দু থাকে। যে জায়গাটাতে এখানে ছেদ করছে এইটাই হচ্ছে আমার শীর্ষবিন্দু। এটাই হচ্ছে আমার শীর্ষবিন্দু, মানে দুইটা অক্ষ যেখানে ছেদ করে এটাকে আমরা বলি সাধারণত শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু হচ্ছে আমার 0,0। ধরে নাও এই হচ্ছে আমার একটা উপকেন্দ্র, আর এটা হচ্ছে আমার তৃতীয় আরেকটা উপকেন্দ্র। এটাকে আমরা এস ডট বলতে পারি, আর এটাকে আমরা এস বলতে পারি, অথবা তুমি চাইলে এটাকে এস আর এটাকে এস ডট, ইচ্ছা। এই হচ্ছে আমার দুইটা উপকেন্দ্র, এই হচ্ছে দুইটা উপকেন্দ্র। আর এই উপবৃত্তটা অক্ষগুলোকে যে জায়গাগুলোতে ছেদ করছে ওই জায়গাগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এইখানে একটা ছেদ করছে, এটা একটা পয়েন্ট, শীর্ষ এই
কেন্দ্র থেকে মানে শীর্ষ কেন্দ্র থেকে, এটা উপবৃত্তের কেন্দ্র, মেইন কেন্দ্র, উপকেন্দ্র না কিন্তু উপবৃত্তের কেন্দ্র। এই উপবৃত্তের কেন্দ্র থেকে এই যে শীর্ষ পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় এ। এইখান থেকে এইটুকু দূরত্বটাকে বলা হয় কি এ। তাহলে এই দূরত্বটুকু যদি আমি এ বলি, তাহলে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? a, 0। তাহলে এক্স অক্ষের উপরে যে শীর্ষবিন্দু সেটা হচ্ছে a, 0, নেগেটিভ দিকে তাহলে স্পর্শ করবে। এটা তাহলে কি হবে? -a, 0। তার মানে কি বুঝলাম? এইখানে যে এ আসে, সে এটা হচ্ছে এক্স অক্ষের উপরে থাকতেছে যখন এটা সেম ভাবে y অক্ষের উপরেও সেট করতেছে। তাহলে এটা কি হবে? 0, b। এটাকে আমরা বলতেছি কি 0, b। তাহলে এটা হবে 0, -b। 0, -b। আচ্ছা, এতটুকু বুঝলাম। তাহলে এখান থেকে আমরা উপবৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক পেয়েছি 0, 0। তারপরে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়েছি কি? তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি বলা যাবে? শীর্ষবিন্দু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে তাহলে? +-a, 0। এটা হচ্ছে এক্স অক্ষের উপরে থাকতেছে, এটা আমার এক্স অক্ষের উপরে থাকতেছে। এখন এই উপবৃত্তের আমার কি থাকবে? নিয়ামক রেখা থাকবে। এই হচ্ছে আমার একটা নিয়ামক রেখা, এন্ড এই হচ্ছে সেকেন্ড নিয়ামক রেখা। দুইটা নিয়ামক রেখা থাকবে। তাহলে আমরা দুইটা নিয়ামক রেখা দিয়ে ফেললাম। দুইটা নিয়ামক রেখা আমরা দিয়ে ফেললাম। আচ্ছা, এখন আসো এই উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো? দেখো, এইখান থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বটাকে আমরা এ বলছিলাম। এখান থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা এ বলছিলাম। দেখো, এর সাথে যদি তুমি ই গুণ করো, ই কি একের থেকে কম না? ধরো তুমি 0.8 কিছু একটা গুণ করতেছো, এর সাথে ই গুণ করলে কি হবে? এর থেকে কম আসবে না? এটা কি এর থেকে বড় হবে নাকি এর থেকে কম হবে? অবশ্যই এর থেকে কম হবে। এটা ধরো এর সাথে তুমি 0.8 গুণ করতেছো, তাহলে কি হবে? 0.8 এ হবে। তাহলে এর থেকে কি 0.8 এ কম না? কম। যেহেতু তুমি এর সাথে ই গুণ করলে কম পাচ্ছ, সেজন্য এই এইটা হবে তোমার, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হবে এই, মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে এই, 0। যেহেতু কম আসতেছে এই, 0। সেম ভাবে নেগেটিভ দিকে এইটা তুমি বলবা এই, 0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি আসতেছে? এই, 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কি আসতেছে? এই, 0। বুঝলাম। এবার দেখো, গুণ করলে ছোট হয়ে গেছে, তাহলে তুমি যদি এ কে ই দিয়ে ভাগ করো, তাহলে কি হয়ে যাবে? তুমি ধরো এ কে যখন তুমি 1 দিয়ে ভাগ করতে এই পাইতে, কিন্তু এ কে যদি তুমি 0.5 দিয়ে ভাগ করো, তখন কি পাবা? বেশি বড় মান পাবা না? তার মানে ই দিয়ে যদি ভাগ করি আমরা বড় মান পাবো। তাহলে ই দিয়ে ভাগ করলে যেহেতু বড় মান পাচ্ছি, সেই জন্য এইখান থেকে এইটাই হয়ে যাবে আমার a বাই ই। এটা হয়ে যাবে আমার a বাই ই। কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব a বাই ই। কেন্দ্র থেকে যে কোনো একটা নিয়ামক রেখার দূরত্ব আমরা কি পাচ্ছি? a বাই ই। তাহলে এই নিয়ামক রেখা এবং অক্ষের স্থানাঙ্ক কি হবে? a বাই ই, 0। সেম ভাবে নেগেটিভ দিকে এইখান থেকে এই পর্যন্ত, এটাও কি হবে? a বাই a বাই ই, 0। এটা হবে a বাই ই, 0। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম একটু বুঝো। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, এটাকে তুমি ধরো x বলতেছো, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব x সমান কি পাচ্ছ? এই পাচ্ছ। তারপরে কেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব ছিল a, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব যে কোনো একটা দিকে, কেন্দ্র থেকে যে কোনো একটা দিকে নিয়ামকের দূরত্ব কি ছিল? যে কোনো থেকে নিয়ামকের দূরত্ব এটা ছিল হচ্ছে আমার a বাই ই। a বাই ই ছিল। তাহলে আমরা কিন্তু অনেকটা এখানে বেশ কতগুলা জিনিস আমরা এই জায়গাটাতে বের করে ফেলছি। এখন আমরা একটু উপবৃত্তের সূত্রগুলো মনে করি। দেখো, প্রথমত আমরা কেন্দ্র পেয়ে গেছি, আমাদের দরকার কি কি সেগুলো আমরা একটু
সূত্রগুলো একটু আমরা এখানে একটু লিখি। প্রথমত আমরা উপবৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। কেন্দ্র কি পেয়েছি? 0,0। তারপরে আমরা এখান থেকে শীর্ষবিন্দু পেয়েছি। শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু হচ্ছে প্লাস মাইনাস a,0, প্লাস মাইনাস a,0। এরপরে আমরা উপকেন্দ্র পেয়েছি। এখান থেকে উপকেন্দ্র কি বের করছি? আমরা যদি আবার একটু দেখি, উপকেন্দ্র ছিল প্লাস এই আর এখানে মাইনাস এই, তার মানে প্লাস মাইনাস a,0 ছিল, প্লাস মাইনাস a,0 ছিল। তারপরে আমরা এখান থেকে কি নিয়ামকের পাদবিন্দু বের করছি। এটা কি নিয়ামক? সে নিয়ামকের পাদবিন্দু বের করছি। এখান থেকে আমরা নিয়ামকের পাদবিন্দু কি হবে? প্লাস মাইনাস a/e,0, প্লাস মাইনাস a/e,0। এবার আসো, আমরা তাহলে অনেকগুলো পাদবিন্দু বের করে ফেলেছি না? এখন আসো, এই যে মেইন যে অক্ষটা, বড় যে অক্ষটা, এইটাকে বলা হয় বৃহৎ অক্ষ, আর এই যে ছোট এইটুকুকে বলা হয় ক্ষুদ্র অক্ষ। তো একটু যদি দেখো, এইখান থেকে এই পর্যন্ত এইটাই কি আমার বৃহৎ অক্ষ না? তাহলে এই কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত, ডান দিকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে a, কেন্দ্র থেকে বাম দিকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে a। তাই টোটাল এই দুই শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই কি বৃহৎ অক্ষ। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হচ্ছে এক্ষেত্রে? 2a হচ্ছে। ক্ষুদ্র অক্ষ তাহলে কি হবে? অক্ষের উপরে যে দুইটা শীর্ষবিন্দু থাকতেছে তাদের মধ্যবর্তী দূরত্ব 2b। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আসতেছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সমান আসতেছে 2a, আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য সমান আসতেছে 2b। একইভাবে দেখো, এই বৃহৎ অক্ষের সমীকরণ বের করতে বলতে পারে। তা বৃহৎ অক্ষের সমীকরণ কি হবে? বৃহৎ অক্ষ বলতে তো আমরা x অক্ষকে বুঝতেছি। তাহলে x অক্ষের সমীকরণ কি? y = 0। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে, দৈর্ঘ্য গেল, যদি এখান থেকে সমীকরণ বের করতে বলে, বৃহৎ অক্ষের সমীকরণ হচ্ছে x অক্ষের সমীকরণ। x অক্ষের সমীকরণ কি? y = 0। তোমার ক্ষুদ্র অক্ষের সমীকরণ বের করতে বললে কি হবে? y অক্ষের সমীকরণ কি? x = 0। তারপরে তোমার নিয়ামকের সমীকরণ বের করতে বলতে পারে। নিয়ামকের সমীকরণ। এখন আসো, নিয়ামকের সমীকরণ কি হবে? নিয়ামক কি? y অক্ষের সমান্তরাল সরলরেখা না? তো y অক্ষের সমান্তরাল সরলরেখার সূত্র কি? x = a। তার মানে y অক্ষ থেকে ওই সরলরেখার দূরত্ব কতটুকু? তো y অক্ষ থেকে ওই সরলরেখার দূরত্ব কতটুকু? a/a। পজিটিভ দিকে a/a, নেগেটিভ দিকেও তো a/a। তাহলে নিয়ামকের সমীকরণ কি পাবো আমরা? x = পজিটিভ দিকে পাচ্ছি আমরা প্লাস a/a, নিচে নেগেটিভ দিকে আমরা পাচ্ছি মাইনাস a/a। তার মানে আমরা কি বলতে পারি? প্লাস মাইনাস a/e, প্লাস মাইনাস a/e। আবার দেখো, এই কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্বটা হচ্ছে a/e। তাহলে x = a/e, নেগেটিভ দিকে x = মাইনাস a/e। এটাই হচ্ছে আমার কি? নিয়ামক রেখার সমীকরণ। এটা হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, তারপরে আমরা তাহলে কি আর কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব পেয়েছি, এটাও আমরা সূত্র হিসেবে লিখতে পারি। কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব কি? কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব হচ্ছে a/e। দেখো, এইটাই তো, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব হচ্ছে a/e। কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব কি হচ্ছে? a। কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে a। তারপরে তোমার বলতে পারে এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কি হবে? তুমি চিত্র দেখে বলবা। এখানে দেখো, এই হচ্ছে কেন্দ্র, সেখান থেকে উপকেন্দ্র এই, এতটুকু দূরত্ব কি? এই। তাহলে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই। দূরত্ব বলতে গেলে তো পজিটিভ নেগেটিভ হয় না। তাহলে এই, এটাই হচ্ছে আমার কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব।
তারপরে তোমার যদি বলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দেখো এই এস একটা উপকেন্দ্র, এস আরেকটা উপকেন্দ্র, এই দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলতেছে। তাহলে এই এস থেকে এই এস ডট পর্যন্ত দূরত্ব কি হবে? দেখো এতটুকু হচ্ছে এই, আবার এতটুকু হচ্ছে এই, তাই 2 না? তাহলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কি বলবো এখানে? 2 উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 তারপরে তোমার আবার বলতে পারে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তা নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? এই কেন্দ্র থেকে এই নিয়ামকের দূরত্ব ছিল এ বাই ই, এই কেন্দ্র থেকে এই নিয়ামকের দূরত্ব কি হবে? সে এ বাই ই। তার মানে কি আসতেছে? 2a/e। নিয়ামক দ্বয়ের মধ্যে দূরত্ব কি আসতেছে? 2a/e, 2a/e। এবার আসো, একটু খেয়াল করো, উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের দূরত্ব, উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের দূরত্ব। তো দেখো, এই হচ্ছে তোমার উপকেন্দ্র, যে পাশে উপকেন্দ্র থাকবে অনুরূপ বলে ঠিক তার সেই সাইডে নিয়ামক নিতে হবে। তাহলে এই উপকেন্দ্র এবং তার এই যে নিয়ামক, এই এদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তার মানে কতটুকু বের করতে হবে বুঝতে পারছো? এখান থেকে তোমার এইটুকু দূরত্ব বের করতে হবে। তাহলে এতটুকু দূরত্ব কি করে বের করব? কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল এ বাই ই, তার থেকে যদি আমরা এই বাদ দিই, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব থেকে, এইখান থেকে যে এই পর্যন্ত দূরত্ব যা ছিল তার থেকে যদি আমি এতটুকু বাদ দিই, তাহলে কি আমি এইটুকু পেয়ে যাব না? তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল এ বাই ই, সেখান থেকে আমরা এতটুকু বাদ দিলে আমরা কি পাবো? এ বাই ই মাইনাস এই। কেন্দ্র থেকে অনুরূপ উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে, কেন্দ্র থেকে অনুরূপ উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ বাই ই থেকে এই বাদ। যদি এখানে বলতো উপকেন্দ্র ও বিপরীত নিয়ামকের দূরত্ব, উপকেন্দ্র ও বিপরীত নিয়ামকের দূরত্ব বলতো, তখন খেয়াল করো, এই উপকেন্দ্র যদি নাও, এইখান থেকে তার বিপরীত নিয়ামক কোনটা? এটা। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই, আর এইখান থেকে এই পর্যন্ত কি হবে? মানে এই দূরত্বটা কি হবে? এই দূরত্বটা হচ্ছে এ বাই ই, আর এইখান থেকে এই পর্যন্ত কি? এই। তখন কি হবে? এ বাই ই প্লাস এই, তখন তো যোগ হবে। তখন তোমার এখানে কি আসবে? বিপরীতের বললে এ বাই ই প্লাস এই আসবে। তাহলে উপকেন্দ্র অনুরূপ বললে সেই সাইডে নিয়ামক নিতে হবে, সেই সাইডে নিয়ামক নিতে হবে। আচ্ছা, তারপরে দেখো, এইখানে এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্র দিয়ে আমাদের লম্ব থাকতে পারে, এই উপকেন্দ্র দিয়ে আমাদের লম্ব অঙ্কন করার কথা বলতে পারে। ধরো এইখান থেকে আমরা এই লম্ব অঙ্কন করলাম, এইখান থেকে আমরা এই লম্ব অঙ্কন করলাম, দুইটা লম্ব। এখন এই লম্বের সমীকরণ বের করতে বলতে পারে, লম্বের দৈর্ঘ্য বের করতে বলতে পারে। তো আমরা আসা আগে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? অক্ষ সমান্তরাল সরলরেখা, এতটুকু দূরত্ব কি? এই। তখন আমরা কি বলবো? অক্ষ সমান্তরাল সরলরেখা হচ্ছে x ইকুয়াল a। তাই এই x ইকুয়াল a বলতে x সমান এই, তাহলে x সমান এই, এটাই হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি আসতেছে? x সমান প্লাস মাইনাস এই, যেহেতু পজিটিভ দিকেও ছিল নেগেটিভ দিকেও ছিল, পজিটিভ দিকেও ছিল নেগেটিভ দিকেও ছিল। আচ্ছা, এবার আসো, শীর্ষ হতে, শীর্ষ হতে অনুরূপ
শীর্ষ হতে অনুরূপ উপকেন্দ্রের দূরত্ব, তার মানে এইটুকু। শীর্ষ হতে অনুরূপ বলতে একই সাইডে, শীর্ষ হতে অনুরূপ উপকেন্দ্রের দূরত্ব এই পাশে যদি হিসেব করো, এই হচ্ছে শীর্ষবিন্দু, এখান থেকে অনুরূপ উপকেন্দ্রের দূরত্ব এতটুকু দূরত্ব। কেন্দ্র থেকে এই পর্যন্ত ছিল এ, সেখান থেকে যদি তুমি এই বাদ দাও তখন তুমি এইটুকু পাবা। তাহলে এখানে আমি কি নাম দিলাম, আমি এখানে একটু লিখি এই জায়গাগুলোতে, যে শীর্ষ হতে অনুরূপ, শীর্ষ হতে অনুরূপ উপকেন্দ্রের দূরত্ব, শীর্ষ হতে অনুরূপ উপকেন্দ্রের দূরত্ব। তাহলে এটা কি পাইলাম আমরা, এ মাইনাস এই ছিল। যদি এখানে বলতো শীর্ষ হতে বিপরীত উপকেন্দ্রের দূরত্ব, দেখো হিসেব করো, এই হচ্ছে শীর্ষ, এইখান থেকে বিপরীত উপকেন্দ্র এইটা, তাহলে এই পর্যন্ত ছিল এ, আর এতটুকু কি এই, তখন যোগ করতে হতো, এ প্লাস এই আসতো, তখন এখানে আমরা কি পাইতাম, এ প্লাস এই পেতাম। শীর্ষ হতে অনুরূপ বললে একই সাইডে, বিপরীত বললে অপোজিট সাইডটা নিতে হবে। আচ্ছা, একইভাবে তোমাকে যদি বলতো এরকম, এই শীর্ষ হতে অনুরূপ নিয়ামকের দূরত্ব, তখন কি হতো, এতটুকু বের করতে হতো। এতটুকু কি করে বের করব, এই টোটাল এ বাই ই থেকে আমরা এ বাদ দিতাম, মানে এই টোটালটা থেকে যদি আমরা, এই হচ্ছে টোটাল, তার থেকে যদি আমরা এতটুকু বাদ দিই, মানে বুঝো, এতটুকু হচ্ছে আমার এ বাই ই, কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব, সেইখান থেকে যদি আমি এতটুকু বাদ দিই, এইটা সমান্তরাল আমি এখানে বলছি, এই এতটুকুই হচ্ছে তোমার শীর্ষ হতে নিয়ামকের দূরত্ব, অনুরূপ নিয়ামকের দূরত্ব। তখন কি হতো, এটা ছিল তোমার এ বাই ই, আর এটা ছিল ইয়ে, তাহলে এ বাই ই থেকে এ বাদ দিতে হতো, এ বাই ই থেকে এ বাদ দিতে হতো। তখন আমরা এখানে কি বললাম, এটা শীর্ষ হতে অনুরূপ নিয়ামকের দূরত্ব, শীর্ষ হতে অনুরূপ নিয়ামকের দূরত্ব, এ বাই ই মাইনাস এ। তো তোমার যদি বলতো শীর্ষ হতে বিপরীত নিয়ামকের দূরত্ব, শীর্ষ হতে বিপরীত নিয়ামকের দূরত্ব, এ বাই ই প্লাস এ আসতো তখন। দেখো এখানে এই হচ্ছে শীর্ষ, সেখান থেকে এই বিপরীত নিয়ামক, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এ, তার সাথে কি যোগ করতে হবে, এ বাই ই, এইখান থেকে এই পর্যন্ত কত, এ বাই ই, এ প্লাস এ বাই ই। এই আরেকটা সূত্র শুধু বাকি আছে, এইটা একটু মুখস্থ হতে হবে বাকি, সেটা কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এক্ষেত্রে কি হবে, সর্বদা মনে রাখবা বড়টা দিয়ে ভাগ করতে হবে, বড়টা দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি এ বড় হয় এ দিয়ে ভাগ করতে হবে, যদি বি বড় হয় বি দিয়ে ভাগ করতে হবে, এটা একটু মুখস্থ রাখবা। যেহেতু এ বড়, 2b স্কয়ার বাই উপরে স্কয়ার হবে নিচে সিঙ্গেল হবে, যেটা বড় সেটা দিয়ে ভাগ করতে হবে, যেটা বড় সেটা দিয়ে ভাগ করতে হবে। মেইন জিনিসটা তো ভুলে গেছি, সে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই সমান কি হবে, রুট ওভার 1 মাইনাস, যেহেতু ই এর মান 1 থেকে ছোট না, সেজন্য এখানে আমরা 1 মাইনাস লিখতে পারি, 1 মাইনাস বড়টা দিয়ে ভাগ, বি স্কয়ার বাই এ স্কয়ার, বি স্কয়ার বাই এ স্কয়ার। টোটাল 22টা সূত্র এখানে কিন্তু কমপ্লিট করে দিলাম, টোটাল 22টা সূত্র, এর মধ্যে একটাই শুধু মুখস্থ করবা বা দুইটা মুখস্থ করবা, এই শেষের দুইটা, বাকিগুলা চিত্র। এই চিত্রটা তুমি এখন মাথায় সেট করো, তাহলে একটা সূত্র মুখস্থ করতে হবে না। সূত্র মুখস্থ করে মনে রাখা কিন্তু একটু টাফ, একটু টাফ, এজন্য সূত্র মুখস্থ করে মনে রাখাটা একদমই উচিত হবে না। এখন আসো বাকি থাকে আমার হচ্ছে এইটা, এইটা এটা একদম নতুন করে কিছুই করব না, একদম আমরা উপবৃত্ত যেভাবে পড়ছি একদম সেইভাবে পড়বো, শুধু একটুখানি আলাদা, একটু খেয়াল করো। এই যে এইখানে একটু দেখো, এ একটা রেখা,
অ্যান্ড এই আরেকটা রেখা, এই দুইটা রেখা, এই একটা রেখা আর এই আরেকটা রেখা, এই দুইটা রেখাকে বলা হয় অসীমতট রেখা। এই দুইটাকে বলা হয় কি? অসীমতট রেখা। কেন অসীমতট বলা হয় একটু খেয়াল করো। আমরা যখন পরাবৃত্ত পড়ছি, দেখো পরাবৃত্তের সাথে উপবৃত্তের কিন্তু পার্থক্য আছে। পরাবৃত্ত দেখো একটু কার্ভ মতো হয়েছে, বেশি বাঁকা মতো, কিন্তু এইখানে দেখো একটু বেশি হা করে আছে। এইখানে কি হয়, এই যে অসীমতট রেখা মানে এই যে রেখাটা, এই রেখাটার সাথে এই রেখাটা একদম এটা যদি ওইভাবে যায়, এটা এইভাবে একদম সমান্তরালে যায়, মিলে যাওয়ার মতো মনে হবে কিন্তু মিলবে না, মনে হয় যে অসীমে গিয়ে মিলবে। এই জন্য এটাকে অসীমতট রেখা বলা হয়। তাহলে এখানে আমরা কি পাই? দুইটা অসীমতট রেখা পাই। এখানে আমরা দুইটা অসীমতট রেখা পাই। তাই এখানে উপবৃত্ত সমীকরণে আমরা কি পাই? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। কখন? যখন এখানে a এর মানটা বড় হয় তখন আমরা এটা করি। আরেকটা কি আছে? আরেকটা আছে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। এটা কখন হয়? যখন b গ্রেটার দ্যান a। b গ্রেটার দ্যান a। এই জায়গাটাতে দেখো আমি যে উপবৃত্তের যে সূত্রগুলো আমি পড়ছি, এগুলো সব কিন্তু x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার এটার জন্য। মানে যখন a বড়, যদি b বড় হতো তখন ঠিক তার উল্টাগুলো করতে। তখন তুমি এখানে শীর্ষবিন্দু করতে 0, প্লাস মাইনাস b, 0, প্লাস মাইনাস b, প্লাস মাইনাস 0, প্লাস মাইনাস b বাই সব উল্টে যেত। এর জায়গায় b আসতো এবং সব অন্য সাইডে চলে যেত। এইটা অপোজিট গুলা। আমি শুধু একটা বলে দিচ্ছি, বাদ বাকিটা একটু নিজেরা একটু ট্রাই করবা, এটা পারবা, কঠিন কিছু না, এটা অবশ্যই পারবা। তাহলে এখানে a যদি গ্রেটার দ্যান b হয় তখন আমরা এইভাবে উপবৃত্তটা ইউজ করে থাকি। এখানে একটু যদি দেখি, এইটাকে বলা হয় আড় অক্ষ। এইটাকে বলা হয় কি? আড় অক্ষ। মানে উপবৃত্ত, এই অধিবৃত্তের কেন্দ্র যে অক্ষের উপরে থাকে, দুইটা কেন্দ্র যে অক্ষের উপরে থাকে সেটাকে বলা হয় আড় অক্ষ। তাহলে এই যে রেখা, এটাকে বলা হবে আড় অক্ষ। আমরা উপবৃত্তে যেটাকে বিরোধ অক্ষ বলছি, এখানে সেটাকে বলা হচ্ছে আড় অক্ষ। তাহলে এটাকে কি বলবো আমরা? অনুবন্ধী অক্ষ। এটাকে আমরা বলি অনুবন্ধী অক্ষ। পরাবৃত্তে যেমন যে পাশে তোমার উপকেন্দ্র থাকে তার অপোজিট দিকে আমাদের নিয়ামক রেখা থাকে, এখানেও তাই। তো এখানে কিন্তু নিয়ামক রেখা দুইটা থাকতেছে কাছাকাছি। নিয়ামক রেখা দুইটা এখানে কাছাকাছি থাকে সাধারণত। এইখানে উপকেন্দ্রের এই যে অধিবৃত্ত, এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কেমন হয়? উৎকেন্দ্রিকতা একের থেকে বড় হয়। মানে এই জায়গায় যদি আমরা বলি এস উপকেন্দ্র থেকে অধিবৃত্তের উপরে যে একটা বিন্দু নেই ওইটুকু দূরত্ব, আর পি থেকে এফ পর্যন্ত এই দূরত্ব, এদের যে অনুপাতটা, এদের অনুপাতটা সর্বদা 1 থেকে তো বড় হবে। এদের অনুপাতটা আমাদের এখানে 1 থেকে বড় হয়ে থাকে। এটা আমরা জানি, এটা আমরা জানি। এখন আমি একটু বলি, যখন আমরা উপবৃত্ত পড়ছি, আচ্ছা তার আগে এখানে অসীম, এখানে একটা কোশ্চেন আসে আমাদের সৃজনশীল এবং এমসিকিউতে প্রায় আসে, এই অসীম তট রেখা বের করতে বলতে পারে, অসীম তটের সমীকরণ বের করতে বলতে পারে। অসীম তট রেখার সমীকরণ যেভাবেই থাকুক, তুমি আগে এই ফরম্যাটটা তো তৈরি করে নিবা। এই যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, এই ফরম্যাটটা তৈরি করে নিবা। যেভাবে আসবে এরকম একটা তৈরি করে নিচ্ছি, এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান কি থাকে? এখানে 1 থাকে না? ওই 1 এর পরিবর্তে যখন তোমার অসীম তট রেখার জন্য বের করতে বলবে, ওটা সমান 0 দিবা। ওটা সমান কি করবা? 0 দিবা, কনস্ট্যান্ট দিবা, কারণ এটা তো ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এই জন্য এটাকে আমরা 0 ধরে নিচ্ছি। কিছু মনে না থাকলে এটা মনে রাখবে, এটা 0 দিব। এটা যদি 0 হয় তাহলে এখান থেকে তুমি কি পাবা? ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার সমান এক্স স্কয়ার বাই এ স্কয়ার। ওয়াই স্কয়ার সমান আমি এখান থেকে পাই বি স্কয়ার বাই এ স্কয়ার ইনটু এক্স স্কয়ার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব ওয়াই সমান প্লাস মাইনাস বি বাই এ ইনটু এক্স। তাই প্লাস মাইনাস আসছে কেন? দেখো এখানে তোমার দুইটা অসীম তট ছিল এই জন্য। তাহলে এইটা কি? এটা তোমার এক্স এর পজিটিভ দিকে না? তাহলে এইটাই হবে হচ্ছে ওয়াই সমান প্লাস বি বাই এ ইনটু এক্স। এটা যেহেতু এক্স এর
উল্টা বড়টা, তাহলে এটা হবে হচ্ছে y সমান মাইনাস বি বাই এ ইন্টু এস। এটা ঢাল কি হবে? মাইনাস বি বাই এ, আর এটা ঢাল হবে বি বাই এ। এটা ঢাল হবে বি বাই এ। তাহলে তোমার যে কোনো অসীম তটের সমীকরণ যদি বের করতে বলে, তাহলে এই যে 1 যেটা ছিল সে 1 এর পরিবর্তে তুমি শূন্য বসাই দিবা। কি করবা? 1 এর পরিবর্তে তুমি শূন্য বসাই দিবা। আচ্ছা, এখন তুমি এই অধিবৃত্তের সমীকরণ আলাদা করে মুখস্থ করবা না। অধিবৃত্তের সমীকরণ কখনোই আলাদাভাবে মুখস্থ করবা না। উপবৃত্তের সমীকরণ দিয়েই তুমি অধিবৃত্ত সমীকরণ করতে পারবা। পরীক্ষার হলে তুমি উপবৃত্তে অ্যান্সার করতেছো, অধিবৃত্তে অ্যান্সার করতেছো, কিন্তু অধিবৃত্তের সূত্র দিয়ে করবো না। করবো কি? উপবৃত্তের সূত্র দিয়ে। করবো কি? উপবৃত্তের সূত্র দিয়ে। কিভাবে একটু দেখো, আমি একটু বলি। উপবৃত্তের ক্ষেত্রে আমাদের উপবৃত্ত কেমন হয়? উপবৃত্ত আমার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান হচ্ছে 1। এইখানে আমার এ বি এর থেকে বড় হতে পারে, আবার বি এর থেকে বড় হতে পারে। এই দুইটা ঘটনা আমার এখানে ঘটতে পারে, তাই তো? দুইটা ঘটনা ঘটতে পারে। যদি এ বড় হয় সেক্ষেত্রে আমরা উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার সূত্র কি দেখছিলাম? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বড়টা দিয়ে ভাগ। যদি তোমার এখানে এ এই বি বড় হয় সেই ক্ষেত্রে তুমি ওই উৎকেন্দ্রিকতার সূত্রে কি পাবা? 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার পাবা তখন। 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার পাবা তখন। কিন্তু এটা যখন তোমার অধিবৃত্ত হবে, ভালো করে খেয়াল করে একটু, অধিবৃত্ত যখন হবে, অধিবৃত্তের সূত্র কি? দুইটা, একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, আরেকটা কি? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা সমান 1। এই জায়গায় কি হয়? এ বি এর থেকে বড়, আর এখানে বি এর থেকে বড়। যখন তোমার এ বি এর থেকে বড়, সেই ক্ষেত্রে তুমি এখানে উৎকেন্দ্রিকতার সূত্র কি পাও? এইখানে উৎকেন্দ্রিকতার সূত্র হবে প্লাস 1 প্লাস, এখানে কিন্তু প্লাস, বড়টা দিয়ে ভাগ, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে কি পাবা? ই সমান 1 প্লাস, এখানে উল্টায় যাবে স্কোয়ার বাই বি স্কোয়ার। তো দেখো, এপাশে যখন এ বড় ছিল এর স্কোয়ার দিয়ে ভাগ করছি, এর স্কোয়ার দিয়ে। এখানেও যখন এ বড় এ স্কোয়ার দিয়ে ভাগ করছি। এখানে যখন বি বড় এখানে বি এর স্কোয়ার দিয়ে ভাগ করছি, এখানে বি এর স্কোয়ার দিয়ে ভাগ করছি। পার্থক্য হচ্ছে ওখানে আমার উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 থেকে ছোট ছিল সেজন্য মাইনাস, অধিবৃত্তের 1 থেকে বড় সেজন্য আমরা এখানে প্লাস দিব। সেজন্য আমরা এখানে প্লাস দিব। এটা মনে রাখা কিন্তু কঠিন কিছু না। এটা মনে রাখা কঠিন কিছু না। এখানে এইটাই হচ্ছে পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য। তো এখানে তুমি যদি আরেকটু কাজ করো, আরেকটা জিনিস সাধারণত থাকে মাঝে মাঝে, এখানে করলে কি আসে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমি একটা লাইন যদি তোমাকে দেখাই, এখানে কি আসে? লসাগু করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার রুট উঠে যায়। তাহলে তুমি আলটিমেটলি এখান থেকে কি লিখতে পারো? এ ই সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারো। সেম ভাবে এখানে তুমি তাহলে কি লিখতে পারবা? বি সমান রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার একটু খেয়াল করো, যখন অধিবৃত্তের ক্ষেত্রে তুমি এর মানটা যখন তুমি বড় পাবা, অধিবৃত্তের ক্ষেত্রে যখন তুমি কোশ্চেন তো দেখে বুঝতে পারবা যে এ বড় নাকি বি বড়। যখন দেখবা এ এর মান বড়, যখন দেখবা তুমি এ এর মান বড়, এই দুইটা সূত্র বাদ দিয়ে, এই দুইটা জিনিস বাদ দিয়ে বাকি সবকিছু, উপবৃত্তের যখন এ গ্রেটার দ্যান বড় হয়েছিল তখন যে 22টা সূত্র তুমি এই 21টা সূত্র পেয়েছিলে, এটা বাদ দিয়ে যে 21টা সূত্র পেয়েছিলে অধিবৃত্তের ঠিক সেম সেই 21টা সূত্র হবে। যদি তুমি বি বড় দেখো, যদি কোনো কারণে বি বড় দেখো, তাহলে এই উৎকেন্দ্রিকতার সূত্রটা বাদ দিয়ে উপকেন্দ্রের যে 21টা সূত্র ছিল, বি গ্রেটার দ্যান এ হলে যেটা ঠিক সেইগুলাই হবে। মানে যদি তোমার এ গ্রেটার দ্যান বি হয়, মানে এ যদি বড় হয়, তখন এই 21টা সূত্র এখান থেকে উৎকেন্দ্রিকতাটা বাদ দিয়ে বাকি 21টা সূত্র যখন অধিবৃত্তের এ বড় হবে সেই ক্ষেত্রে একই হবে। এই জন্য শুধু বলতেছি উপবৃত্তটা ভালোভাবে শিখো, অধিবৃত্তটা শেখা লাগবে না, অধিবৃত্তটা শেখার দরকার নাই।